নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মৃণাল সেনের ইন্টারভিউ 55 বছর। কত বড় মিথ্যে, ফাঁকি, ভুয়ো ব্যবস্থার মধ্যে আমাদের থাকতে হচ্ছে, আর সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। এই প্রতিবাদ করা উচিত, ওদের জানানো উচিত এটা মিথ্যে, ফাঁকি, অন্যায়। নাটকীয়ভাবে এই সংলাপ বলতে বলতে পদ্মপুকুর রোডে মৃণাল সেনের বাড়ির ডাইনিং স্পেসের চেয়ার টেনে বসে পড়লেন রঞ্জিত মল্লিক। তারপর মৃণালবাবুকে জিজ্ঞাসা করলেন, মনে আছে মৃণালবাবু ডায়লগটা? মৃণাল সেনের বয়স তখন 93, প্রায় চলৎশক্তিহীন, জোড়া ঘিরে ধরেছে তাকে, কিন্তু মুখের হাসিতে ছুঁয়ে আছে যুবকের রসিকতা, প্রাণ শক্তি। মুহূর্তে ফিরে যান 43 বছর আগে, পৃথিবীর গভীর থেকে চকচক করে ওঠায় দুটো চোখ। হাসতে হাসতে বলেন, ইন্টারভিউ ছবিতে তোমার ডায়লগ ছিল ওটা। সেই ছবির এবছর 55 বছর পূর্তি হল। একটু অন্য প্রসঙ্গে আসা যাক। 1982 সালের কান চলচ্চিত্র উৎসবে মৃণাল সেনের সঙ্গে পরিচয় হলো গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজের। এর বছর 23 পরে হাভানায় ফের দেখা হয় দুজনের। সেখানে প্রচুর আড্ডা হয় তাদের মধ্যে। তৎকালীন আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, দেশ বিদেশের ছবি, সাহিত্য থেকে কিভাবে চলচ্চিত্র নির্মাণ করা হয়, এসব নিয়ে প্রচুর কথা হয় দু বন্ধু। মৃণাল সেনকে মার্কেজ তার অ্যাটম অফ দি প্যাট্রিয়ার্কি নিয়ে ছবি বানানোর প্রস্তাব দিয়েছিলেন, বলা যায় অনুরোধই করেছিলেন। কিন্তু মৃণাল সেন তার অপারগতার কথা সরাসরি মার্কেজকে জানিয়ে দিয়েছিলেন। মৃণাল সেন মার্কেজকে বলে দিলেন, ওই গল্পের সমাজ চরিত্র শুধু নয়, গল্পের মেজাজটাও এত বেশি ল্যাটিন আমেরিকার যে তার আদল বদলে ভারতীয় প্রেক্ষাপট নিয়ে আসা দুরূহ কাজ। আমরাও জানলাম মৃণাল সেন ঠিক কোন জায়গায় চলচ্চিত্র নির্মাতা। অনেক সময় ভাঙনটাই বড় হয়ে ওঠে, তার মধ্যে যদি কিছু অসাম্য থাকে, কিছু অসঙ্গতি থাকে, তবুও। একদা নজরুলের অপরিকল্পিত বিদ্রোহ শব্দ নিয়ে যথেচ্ছাচার, যার মূল খুব গভীরে প্রসারিত নয়, আমাদের কাব্যে আড়ষ্টতার মায়াবী সম্মোহন ছিন্ন করে দিল। এরকমই 70 দশকের শুরুতে মনে হয়েছিল আমাদের মৃণাল সেন প্রসঙ্গে। মনে পড়ে ইন্টারভিউ ছবিটির সেই বিবস্ত্র ম্যানিকিনি। আমাদের মনে হয়েছিল যেন বাংলা চলচ্চিত্রের চলমান ও আপাত নির্দিষ্ট পরিকাঠামোয় প্রথম স্মরণীয় প্রতিকূল আচার। তখন আমাদের মানচিত্রে আগুন আর রং, আমাদের গীতবিতান তছনছ হয়ে যাচ্ছে, আমাদের ঘুম, আমাদের জাগরণ, আমাদের সমাধি ফলক ঘিরে তৈরি হচ্ছে নতুন নতুন গেরিলা সমাবেশ। এইরকম এক ঝড়ের রাতে অভিসারে আমরা দেখতে পেলাম মৃণাল সেনের কর্কশ তর্জন। আমরা জানলাম ওই পুতুল ব্যর্থ, বন্ধা, জননাঙ্গ বিরহিত। রাজনীতি আমাদের বলে দিচ্ছিল, সিনেমা আমাদের জানালো নব্য উপনিবেশবাদ আপাত সজ্জিত, কিন্তু অন্তরে নপুংসক। আমার মনে হয় এই ছবির পরতে পরতে যে পরিহাস, মদিরতা, অস্থির দামিনী, তা জয়লুক গদারের সবচেয়ে অন্তর্যামী শিষ্যের মতোই মৃণাল ব্যবহার করেছেন। মৃণাল সেন তার কলকাতা ট্রিলজি অর্থাৎ ইন্টারভিউ, কলকাতা 71 এবং পদাতিক নির্মাণ করেন 70-এর দশকে। তিনি তিনটি ছবিতেই তিনি কলকাতার যে অস্থির সময়কে ধরতে চেয়েছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। কি বলতে চাইলেন মৃণাল? তিনি কি কলকাতার রাজনৈতিক মনস্তত্ত্ব প্রবেশ করতে চাইলেন, নাকি সেকালের তারুণ্যের চোখ দিয়ে কলকাতার রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরতে চাইলেন? কিন্তু ইন্টারভিউ ছবিতে তো আমরা পথের পাঁচালীর সর্বজয়া, অপু ও দুর্গাকে পেলাম রঞ্জিত, তার মা ও বোনকে। যদিও মৃণালের কথা অনুযায়ী কলোনিয়াল লিগাসি থেকে এগিয়েছে, এবং সেটা কেবল পোশাকের স্তরে নয়, সর্বস্তরে কাজ করেছে। আর সেটা দেখাতে গিয়ে শেষ পর্যন্ত একটা কলেজের মতো করে নানা ধরনের মন্তব্য, একটা ক্ষীণ গল্পের বাইরে গিয়ে ফের দরকার মতো গভীরে একটা গল্প বলার চেষ্টা, মন্তব্য, গভীর বক্তব্য রেখেছে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারকে ঘিরে এগিয়েছে ছবিটি। আমাদের ঔপনিবেশিক মানসিকতা পুষে রাখার যে প্রবণতা, তার তীব্র সমালোচনা ছবিটিতে আছে। সাহেবী পোশাক, স্যুট জোগাড় করতে পারেনি বলে চাকরি হয়নি রঞ্জিত মল্লিকের। ছবিতে একটা স্যুট জোগাড়ের জন্য অর্ধেক কলকাতা চষে ফেললেন রঞ্জিত। একটা প্রেসে কাজ করেন তিনি, কিন্তু আরেকটু ভালো থাকার আশায় প্রাণপণে তিনি স্যুট জোগাড় করার চেষ্টা করেন। চাকরি প্রার্থী ও চাকরিদাতা উভয়ের মগজেই এই সদ্য বিদায় নেওয়া ব্রিটিশ প্রভুদের আত্মা ভর করে আছে।
তাই চাকরি পাওয়ার জন্য অন্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু পোশাকের কারণে চাকরি না হওয়ায় ক্ষুব্ধ হয় রঞ্জিত। সে খুব ভেতর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে কতগুলি প্রশ্ন। কারা প্রশ্ন করছেন তাকে? দর্শক, সাধারণ মানুষ, না পরিচালক? সেই প্রশ্নগুলি অস্থির করে তোলে রঞ্জিতকে। প্রথমে তিনি চাকরিটি পাননি বলে বেশ নির্লিপ্ত ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে যে তিনি আফসোস আর ক্ষোভের আগুনে পুড়ছিলেন সেটা বেরিয়ে আসে এইসব প্রশ্ন বা উস্কানি থেকে। তাই কাঁচ ঘেরা স্যুট টাই টুপি পরা এক ম্যানিকিনি বা পুতুলের ওপর হামলা করেন রঞ্জিত। ভেঙে চুরমার করেন কাঁচ, টেনে ছিঁড়ে ফেলেন পুতুলের গায়ের জামাকাপড়। তার আগে সে পুতুলের জায়গায় নিজের কল্পনা করে স্যুট টাই। পরে পুতুলকে নগ্ন করার মধ্য দিয়ে রঞ্জিত নিজের ভেতরের সাহেব প্রভুর প্রতি যে অবনত ভাব সেটাকে দূর করে ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটাতে চায়। ছবির শুরু দৃশ্যগুলিতে আমরা দেখি কলকাতা রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ব্রিটিশ রাজ বড়লাটের মূর্তি, গলায় দড়ি বেঁধে নামানো হয় বড়লাটকে। মনে পড়ে যায় ফেলিনির লা দলচে ভিতা ছবির প্রথম দিকের একটি দৃশ্য, যেখানে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু যিশুকে এবং তার ছায়া পড়ছে একাধিক তরুণীর উন্মুক্ত স্তনের ওপর, যারা সমুদ্রের বিচে স্নানরত। ফেলিনি এক লহমায় ভেঙে দিলেন আমাদের এতদিনকার ধর্মবোধকে। রঞ্জিত শেষ দৃশ্যে যখন ভাঙচুর করছে তখন হঠাৎই দেখা যায় একজন স্লোগান দিচ্ছে, ইন ক্লাব। দেখা যায় কৃষকদের মিছিল, ভিয়েতনামের যুদ্ধ, বিপ্লব, কলকাতা রাজপথ, প্রতিবাদ মুখর শ্রমিক কৃষক জনতার ভিড়। মারমুখী তারা রঞ্জিতের মতোই। তারাও প্রচলিত সব কিছুকে ভেঙে ফেলতে চান। সমাজের মানে মনে গেড়ে বসা ঔপনিবেশিক প্রতিমাকে খান খান করে দিতে চান রঞ্জিত। কিন্তু রঞ্জিত দ্বিধাদ্বন্দ্বময় মাঝারি বুর্জোয়া চরিত্র। ছবির শুরুতে তিনি মাকে বলেন নতুন চাকরিতে অনেক বেশি বেতন পাবেন, মানে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন রঞ্জিত। প্রেমিকাকে বিয়ে করে 8-10টা বড়লোক যেমন ঠিক তেমনই হওয়ার ইচ্ছে তার। ইন্টারভিউ দিন সকালে এসে গুনগুন করে গান গায়, আমার সোনার হরিণ যায়। এই সেই রঞ্জিতের ভেতরকার প্রতিবাদী মানুষটিকে টেনে হিচড়ে বার করে আনা হয়। অন্যায়ের বিরুদ্ধে, ঔপনিবেশিক শৃঙ্খলের বিরুদ্ধে বিপ্লবের মন্ত্র যেন বুক থেকে টেনে মুখে তারপর ক্রোধে পরিণত হয়। সেই ক্রোধ সামিল হয় বিশ্বের সংগ্রামী আরও মানুষের সাথে। কে রঞ্জিত? যিনি বা যারা নিজেকে অসহায় বোধ করেন, উপভোগ করেন বিদেশি পুঁজির আঘাতে নিদারুণ, কিন্তু বিদেশি কোম্পানির মোটা মাইনের চাকরি পেতে চান, কিন্তু কোম্পানির ঔপনিবেশিক মানসিকতার কারণেই তিনি বঞ্চিত হন। এটা তো উৎপীড়ন। উৎপীড়িত হলে এই মাঝারি বুর্জোয়ারা বিপ্লবের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেন। এই মাঝারি বুর্জোয়া আবার বিপ্লবের শত্রু হয়ে উঠতে পারে নিজেদের সুবিধা পেলে। শত্রু হওয়া মানে অসহযোগিতা করা, নিজেদের অর্থনৈতিক নিশ্চয় থেকে যে কোনো মূল্যে রক্ষা করা, আর সেটা করতে গেলে অবধারিতভাবে বিরোধিতা করতে হবে তাদের। যারা এই ঔপনিবেশিক শাসনের পুরোপুরি অবসান চায়, সুবিধা থেকে বঞ্চিত হয়ে রঞ্জিত বিদ্রোহী হয়ে ওঠেন বটে, কিন্তু একটা পর্যায়ে রঞ্জিত বরাবরই নিজেকে কল্পনা করেছিলেন সাহেবী পোশাকে। তখন কিন্তু তার দোদুল্যমানতায় ফুটে ওঠে যা মাঝারি বুর্জোয়া শ্রেণীর চরিত্র। আমরা দেখি বিদ্রোহের সময় মৃণাল সেন বিস্ফোরণের দৃশ্য দেখালেন, ঠিক যেন সেই মিকেলাঞ্জেলো আন্তোনিওনির পয়েন্টের শেষ দৃশ্য, যেখানে বুর্জোয়া স্থাপত্য বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়, সেই রকম এক মূর্তি ভাঙার দৃশ্য আমরা রচিত হতে দেখি। ইন্টারভিউতে পরিচালক বিষয়টির একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চেয়েছিলেন বলে এই ছবিতে রঞ্জিত শেষ পর্যন্ত মূর্তি ধারণ করেছিলেন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক ভাব মূর্তির বিরুদ্ধে। আসলে মৃণাল সেন রঞ্জিতের ভেতর দিয়ে মাঝারি বুর্জোয়া শ্রেণীর মনোবাসনা পূরণ করতে চাননি, বরং চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন পরিচালক হিসাবে তিনি কিছু বলতে চান এবং সেসব কথা কয়েকটি চরিত্র কাহিনীর মাধ্যমেই ফুটে তুলতে চান। এভাবেই তিনি ধারণাকে রূপক আকারে হাজির করতে চান, সেটা দর্শককে অদৃশ্য চতুর্থ দেয়ালের উপরে রেখে নয়, দর্শককে নিজের অবস্থান সম্পর্কে সচেতন করেই বলতে চান। দর্শক যেন নিষ্ক্রিয় না হয়ে সক্রিয় হয়ে ওঠে, একটা মিথস্ক্রিয়া যেন তৈরি হয়। পাশ্চাত্যে জাঁ-লুক গোদার যা করেন, প্রাচ্যে মৃণাল সেন সেই একই কাজ করেন। অর্থাৎ চলচ্চিত্রে এতদিনকার সাজানো গীতবিতান তছনছ করে দেন। ছবি থেকে বেরিয়ে এসে চরিত্ররা দর্শকদের বলেন যে আপনারা একটা সিনেমা দেখছেন, রঞ্জিত এখানে একটা চরিত্র মাত্র। বরং রঞ্জিতের হন্যে হয়ে শুট খোঁজা একটি উপলক্ষ মাত্র। লক্ষ্য হলো বাঙালির ঔপনিবেশিক মনোভাব, চাকরের
জীবনকে বহন করে নিয়ে যাওয়া, মানসিকতাকে কটাক্ষ করা, প্রশ্নবিদ্ধ করা, এই পুরো প্রক্রিয়াটা এখন খোলামেলাভাবে দেখাতে চেয়েছেন তিনি এখানে, পরিচালক মৃণাল সেন। চলচ্চিত্রে চরিত্রও দর্শকের মাঝে যে কল্পিত দেয়া থাকে সেটাকে তিনি ভেঙে দিয়েছেন, দেয়াল থাকে সেটাকে তিনি ভেঙে দিয়েছেন। এই একটিই কারণ, আজ ইন্টারভিউ ছবিতে রঞ্জিত মল্লিকের মতো রাগী যুবকেরা সন্ধান পাওয়া যাবে না, না চলচ্চিত্রে না সমাজে। কেননা সারা পৃথিবীর যুব সম্প্রদায় আজ ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিমজ্জিত। তারা জানে না তারা কি সমাজের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্ক, তাদের যে কিছু দায়িত্ব কর্তব্য আছে সে সম্বন্ধে তারা অবগত নয়। আমেরিকার একদল গবেষক প্রমাণ করে দিয়েছেন যে সেখানকার তরুণ সমাজ হয় ফেসবুকে নয় হোয়াটসঅ্যাপে মতো ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঘোরাফেরা করে। সেখানে প্রচুর শর্ট ফিল্ম তৈরি হয়েছে, আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন। কেননা যে বিপুল তরুণ সম্প্রদায় ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল তারা না বুঝে না জেনে তাকে ভোট দিয়েছিলেন। তাই আমার মনে হয় চীনের ছাত্র আন্দোলন, যাদবপুরের ছাত্র বিপ্লব, নকশাল আন্দোলনের মতো ঘটনা সমাজে আর ঘটবে না। হলেও সুদূর ভবিষ্যতে আর যে কোনো সম্ভাবনা নেই সে কথা আমি বলতেই পারি। ঋত্বিক কুমার ঘটকের কথার প্রতিধ্বনি করে বলতে হয়, গড্ডালিকা প্রবাহই সত্য আর সবই মিথ্যা। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।